হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। হয়তো কাজবাজগুলো একটু দেরি করে শুরু করেছি 6টা থেকে, কিন্তু আমি উঠেছি ওই 5টা বাজতে 5 মিনিট আগে, মানে ঘড়িতে দেখলাম তখন 4:51 বাজে। সেই সময় উঠে বেশ কিছুটা এডিটিংয়ের কাজ বাকি ছিল, সেই কাজগুলো সেরে নিয়েছি। কি বলতো, আমি না রাত জেগে একদমই এডিটিং করতে পারি না। সেই জন্য রাত্রিবেলা যতটা পারি 11টার মধ্যে কমপ্লিট করে রাখি, আর বাকিটুকু আমি ভোরবেলা উঠে আমি এডিটিংয়ের কাজটা করি। আমার কি বলতো একটা সমস্যা, আমি না রাত জাগতে পারি না। এই যে পড়াশুনো করেছি, কোনো দিনও কিন্তু আমি রাত জেগে পড়াশুনো করিনি। আমি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে ধরো ওই 4টের দিকে 5টার দিকে উঠে পড়াশুনো করতাম, আর এখন এডিটিংয়ের কাজটাও ওইভাবে করি। কিন্তু রাত জেগে আমার কোনো কাজ করার এনার্জি পাই না। মানে রাত জেগে কাজ করতে গেলে মনে হয় কি বারবার করে ঘুম চলে আসবে, সে কাজটা একটুও ভালো হয় না। তো সেই জন্য আর এই দেখো সকালবেলা উঠে প্রতিদিনের মতন যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো এখন করে নিচ্ছি। আমাকে মিলন সাথী মল্লিক চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, তোমার লাইফস্টাইলটা আর আমার লাইফস্টাইলটা সবটাই একই ধরনের। আমিও আগে পুজো করে তবেই রান্না করতে যাই। আমিও একাদশী করি তোমার মতন করে। আমার একটা মেয়ে আছে 6 বছর বয়স। তোমার ভিডিও বেশ কিছুদিন ধরে দেখছি, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, আর তোমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ গো, আমি না এইভাবেই দিনের রুটিনটা সেট করে নিই। এক্ষেত্রে আমার কাজগুলো করতে না অনেকটাই সুবিধে হয়। আমার মতন অনেকেই আছে হয়তো এরকম রুটিন ফলো করে সারাদিনের কাজগুলো সারো। আমাকে রিয়া সিম্পল লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, তুমি একাদশী কেন করো? আসলে আমার শাশুড়িমা যখন মারা যান তখন থেকে আমরা একাদশী করা শুরু করেছিলাম, আর সে একাদশীটা আমরা কিন্তু এখনও কন্টিনিউ করি। আর আমি আর আমার হাজব্যান্ড একসাথে একাদশী করি। আসলে অনেকেই বলে যে একাদশী যদি স্বামী স্ত্রী মিলে করা যায় সেটা নাকি খুব ভালো। তো আমরা দুজনে একাদশী করি, তবে আমরা করি ভগবানের উদ্দেশ্যে। সেই একাদশীতে কিন্তু আমরা কোনো রকমেরই রুটি পরোটা এইসব ধরনের জিনিস খাই না। আমরা কিন্তু কোনো পঞ্চশস্যও খাই না, ওই সাবু ফলমূল এগুলো খেয়েই থাকি। তবে কি জানো তো, আমার ব্লগে না, আমার ব্লগের প্রতিটা আমার বন্ধুই ভীষণ সুন্দর আর সবইটাই বোঝে, কিন্তু আমাদের সামনাসামনি অনেক মানুষ আছে যারা সামনাসামনি দেখলে জিজ্ঞেস করে তোমরা একাদশী কেন করো। তো আমরা যখন বলি ভগবানের উদ্দেশ্যে একাদশী করি, তখন বলে কি তোমাদের কি বয়স হয়ে গেছে এখনই একাদশী করার? তখন আমার হাজব্যান্ড একটা কথা বলে, আমরা তো সারা মাস ধরে চব্যচস্যে খাচ্ছি মাছ মাংস, তো ওই একাদশীটা কেউ যদি মনে করে ভগবানের উদ্দেশ্যে করি না, সেক্ষেত্রে বলতে পারো শারীরিক সুস্থ থাকার জন্য ওই একটা দিন আমরা না খেয়েই থাকি। তো এরকম একটা ব্যাপার। সেই জন্য বলি আমি যে একাদশী যারা মানে আমি ভগবানের জন্য করি, তাদের কাছে আমি ভগবানের জন্য করি, আর যারা মানতে পারে না একাদশীটা ভগবানের জন্য করা হয়, তাদের জন্য নিজের শরীরের জন্য করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর এদিকে না রান্না করতে চলে এসেছি। আজকে ওই বেগুন দিয়ে একটু সর্ষে দিয়ে করব। তো হাজব্যান্ড এইটা দিয়েই খেয়ে যাবে। ওই যে আমি বলি না, আমার হাজব্যান্ড বেগুন খেতে এত বেশি পছন্দ করে, নিরামিষের দিনগুলিতে একটু বেগুন বাড়িতে আসবেই। সেই জন্য বেগুনগুলোকে আগে ভেজে নিলাম, আর তারপরে আজকে হাতে আর সর্ষেটা বাটবো না, কেন সময় একদমই হাতে কম। তাই ওই সানরাইজের সর্ষের গুঁড়ো যে পাউডারটা, সেটা ভিজিয়ে নিয়ে তারপরে আমি করে নিলাম এই রান্নাটা। আর এটা দিয়ে আমার হাজব্যান্ডকে আজকে খেতে দেবো, আর আমাদের জন্য দুপুরে করবো একটু সয়াবিন। আমাকে মৌ লাইফস্টাইল চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিল। দিদি লিখেছে, আমার বাবাও হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যায়। আমরা 3 ভাই বোন কিছুতেই মেনে নিতে পারছিলাম না, তবে সংসারের চাপে আস্তে আস্তে সব বদলে গেছে। যাই হোক, ভালো থেকো। হ্যাঁ গো, সংসার আছে বলেই বোধহয় এখনও সেই পরিস্থিতিটা আমি মেনে নিতে পেরেছি। তবুও যে সম্পূর্ণভাবে মাকে হারানোটা মেনে নিতে পেরেছি, একদমই না। আজকে ভয়েস ওভার দিচ্ছি, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো তোমাদের সাথে তো সমস্তটাই শেয়ার করি। সকাল থেকে না ভীষণ মনটা খারাপ, এমনকি কালকে থেকেই। সেই ষষ্ঠী মানে কত আনন্দ, কত আগ্রহ বাড়ি যাব। তো যাই হোক, বাবা অনেকবারই ডেকেছিল ষষ্ঠীতে আয়, তো আমি বললাম না, এই বছরটা অন্তত ছেড়ে দাও, কারণ যে করতো সেই মানুষটা তো আর নেই, গিয়ে সেই আনন্দটা আর পাবো না। তো যাই হোক,
দেখো এদিকে কিন্তু আমি সয়াবিনটা ভেজে নিয়েছি আর সয়াবিনের মশলাটা করে নিচ্ছি। আর আজকে না এরকম একটু সিম্পলি রান্নাবান্না করব, কারণ আজকে ওই যে মাসকাবাড়ির মালগুলো একটু গুছিয়ে নেব। আর তার সাথে আমি কিভাবে মাসকাবাড়ি মালের লিস্ট বানাই প্রতি মাসে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেই জিনিসপত্র থেকে আমি সংসারের জন্য কিভাবে সেভিংস করি সেটাও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগের দিনই তোমাদের জানিয়েছিলাম রান্নাঘরে যখন ক্লিনিং করেছিলাম, মাসকাবাড়ি মাল যেদিন আমি কৌটোতে ভরি সেদিন কিন্তু আমি সমস্ত মশলাগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিই আর তারপরে কৌটোগুলো মেজে সেই কৌটোর মধ্যে সারা মাসের মালগুলো ভরে নিই। তো সেই জন্য আমি কন্টেনারগুলোকে আগে খালি করে নিচ্ছি আর এগুলোকে ভালো করে মেজে নেব। তারপরে কিন্তু বিকালের দিক করে সমস্ত মশলাপাতিগুলো ভরে রাখবো। তো আমি কিভাবে সেভিংসের জন্য টিপসগুলো ফলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার আগে আমাকে যারা কমেন্ট করো তাদের রিপ্লাইগুলো আমি আস্তে আস্তে আগে দিয়ে নিই। তো রাজাবাবু বলে একজন আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি তোজো চশমা পরে কেন? আসলে কি বলতো, তোজোর চোখে না ভীষণ পাওয়ার এসে গেছে, যার জন্য ও কিন্তু -4 চশমাটা পড়ছে। তো বলেছে ডাক্তার এটা কন্টিনিউ করতে, তারপরে আবার চেক আপ করলে বোঝা যাবে যে মানে পাওয়ারটা কমেছে না বেড়েছে, তারপরে আবার হয়তো চশমাটা চেঞ্জ হবে। তবে এই যে চশমা পরে নিল তো আর কোনোদিনও এটা খোলা যাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এইদিকে কন্টেনারগুলোকে মেজে নিচ্ছি। আর এই যে আমার রান্নাঘরে যে কন্টেনারগুলো দেখো, এগুলো কিন্তু প্রতি কটা আমি ভীষণ শখ করে বলতে পারো কিনেছি। আর এগুলো কিন্তু আমি কোনো নিজের অর্থ ইনকাম করে কিনিনি, এই যে সংসারের ছোটোখাটো সেভিংস থেকেই কিন্তু এগুলো আমার কেনা। আর এই কৌটোগুলো বা রান্নাঘরে যা যা জিনিস আছে প্রতি কটা কিন্তু আমার এক একটা কি বলবো মানে পরিশ্রম আর ভালোবাসার দাম। আর রান্নাঘরটা আমার কাছে ভীষণই প্রিয় একটা জায়গা, তার জন্য কিন্তু এই জায়গাটাকে আমি সব সময় নিজের পছন্দ মতন গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে মাসিক বাজারের থেকে আমি কিন্তু আগে তেজপাতাটাকে বার করে এনেছি আর সেটাকে ভালো করে ধুয়ে আমি একটু রোদ্রে দিয়ে দিলাম। আসলে কি বলো তো, অনেক সময় দেখা যায় আমরা তেজপাতা না ধুয়েই রান্নায় ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের পেটের জন্য ভীষণ ক্ষতিকারক, কারণ তেজপাতার মধ্যে প্রচুর রকমের ধুলো থাকে। তো সেটা যদি আমরা রান্নার আগে ধুয়ে সেটাকে ব্যবহার করি সেটাই ভালো। তো সেইটা তো আর সবসময় মনে থাকে না তাড়াহুড়োর জন্য, সেই জন্য আমি কিন্তু প্রতি মাসে আগে তেজপাতাগুলোকে আনার পরপরই ধুয়ে এরকম রোদ শুকিয়ে তারপরে কন্টেনারে ভরি। আর এখনের সময়টা হচ্ছে বিকালবেলা, আর চলে এসেছে যে কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এখন ভালো করে আগে মুছে নেব, তারপরে এগুলোকে রিফিল করব। আর তোমাদের বললাম না, আমার রান্নাঘরের প্রতি কটা জিনিস আর রান্নাঘরের প্রতি কটা কোণা কিন্তু আমি আমার নিজের পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখি। জানো তো, একটা সময় ছিল আমার নিজের জন্য কেনাকাটি করতে ভীষণ ভালো লাগতো, অনলাইন থেকে ড্রেস, মেকআপ, তো এই ধরনের জিনিসপত্র কিনতাম। কিন্তু এখন মনে হয় কি সংসারের জন্য কিছু কিনি, সংসারের জন্য কিনলে নিজের মধ্যে এমন একটা আনন্দ আসে না, সেটা আমি কারোর কাছে প্রকাশ করতে পারবো না। বিশেষ করে রান্নাঘরের জিনিস, আর রান্নাঘরের জিনিস কিনতে আমি এত বেশি পছন্দ করি। তবে কি বলতো, সব সময় আমাদের মধ্যবিত্ত ঘরে তো কেনাকাটিটা সম্ভব হয় না। তবুও যদি আমরা ওই সেভিংসের মধ্যে থেকে আমাদের যেই মাসিক হাত খরচা থাকে সেগুলো থেকে যদি বাঁচিয়ে বাঁচিয়ে কিছু কিনে নিতে পারি, সেটা কিন্তু আমাদের রান্নাঘরকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলতে সাহায্য করে। তো দেখো এইদিকে আমার সমস্ত মুদি সদাইগুলো নিয়ে বসে পড়েছি। তবে এখানে যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো কিন্তু 1 মাসের জিনিস নয়, এগুলো 15 দিনের। কারণ আমাদের মতন মধ্যবিত্ত ঘরে 1 মাসের মাল তুলতে গেলে, এই গ্রসারি জিনিস তুলতে গেলে কিন্তু প্রায় 4 থেকে 5 হাজার টাকা খরচ পড়ে যায়। তো আমরা যদি এটা ভাগ করে কিনি, কোথাও গিয়ে দেখা যায় সেটা কিন্তু মোটামুটি 1000-1200 টাকার মধ্যে হয়ে যায়। তো এরকমই আমাদের বাড়িতে এরকম 15 দিন অন্তর অন্তর জিনিস আসে, মুদি সদাই মাসে 2বার আসে। তো কখনো কখনো দেখা যায় যেই জিনিসটা 15 দিনে আনার জন্য এনেছে সেটা কিন্তু আমার পুরো একটা মাসই চলে যায়। যেমন অনেক ক্ষেত্রে ডাল, তেল এগুলো কিন্তু আমার হয়ে যায়, কারণ আমি তেলটা কিন্তু খুব কম খরচা করি। তারপরেও কিন্তু আমরা সপ্তাহের একটা দিন বেশ ভালো মন্দই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি। তো এই হয়েছে ব্যাপার, রান্নার প্রতি কিন্তু ডিপেন্ড করে আমাদের মাসকাবারি জিনিসপত্র। এমন কিছু সময় গেছে যে আমার 1 মাসের মালও তুলতে হয়নি, সেই জিনিসগুলো আমার ঘরে রয়ে গেছে, সেগুলো দিয়ে আর খুচরো কিছু জিনিস এনে কিন্তু আমার সেই মাসটা চলে গেছে। তো আমরা যদি একটু বুদ্ধি করে সংসারের সমস্ত জিনিসপত্র ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে দেখবে আমাদের মাসের
যে মাসকাবারি মালের খরচটা সেটা অনেকটাই কমানো যায়। আর আমাদের এত টাকা দিয়ে মাসকাবারি জিনিসপত্র আসে না একটাই কারণে, কারণ আমাদের মতন ঘরে এত টাকা ইনভেস্ট করে কিন্তু জিনিসপত্রের উপর টাকা আটকে রাখার কোনো মানে হয় না। সেই টাকা দিয়ে কিন্তু আমাদের অনেক নানা আনুষঙ্গিক যে খরচগুলো থাকে, যেরকম ফোনের বিল, আমাদের ওয়াইফাইয়ের বিল বা তোজোর পড়াশুনোর খরচা, দুষ্টুর পড়াশুনোর খরচা, তো সেইগুলো কিন্তু আমাদের হয়ে যায়। যার জন্য আমাদের সপ্তাহের জিনিসগুলো তুললে আমাদের অনেকটাই সেভ করা যায় সংসারের আরও অন্যান্য খরচের থেকে। আর আমি মুদি সদাইয়ের হিসাবটা এমনভাবেই করি, আগে দেখি কোন কোন জিনিসগুলো আমার ঘরে স্টকে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যদি কোনো হলুদ 4 প্যাকেট লাগে, সেখানে কিন্তু আমি 2 প্যাকেট কমিয়ে আনতে পারি। সেক্ষেত্রে আমার ওই 2 প্যাকেটের হলুদের খরচাটা কিন্তু আমার কমে যায়। তো এইভাবে কিন্তু নানা মশলাপাতি থেকে আমি সাশ্রয় করার চেষ্টা করি। আসলে আমার মতন যারা গৃহিণী রয়েছো, আমি মনে করি অনেকেই আছো যারা বাইরে বেরিয়ে টাকা ইনকাম করতে পারো না, কিন্তু প্রতিটা মানুষই চায় কিন্তু একটু সংসার যাতে সচ্ছলভাবে সাশ্রয় হয়, সচ্ছলভাবে চলে। তো আমরা যারা বাইরে বেরিয়ে উপার্জন করতে পারি না, আমরা কিন্তু সংসারের নানা খরচ থেকে একটু যদি সেভিংস করতে পারি নিজেদের বুদ্ধি খাটিয়ে, তাহলে কিন্তু আমাদের সংসারটা সচ্ছলভাবে সারা মাস চলে যায়। তো আমিও চেষ্টা করি আমার সংসারের নানা দিক থেকে কিভাবে একটু একটু করে সেভিংস করে সেই টাকাগুলো জমানোর। এমন দেখা যায় সেই টাকাটা কিন্তু একটা সময় গিয়ে অনেক অঙ্কের টাকাই হয়ে যায়, যেটা কিন্তু অনেক অসুবিধেকালীন আমাদের সাহায্য করে। এমনকি হাজবেন্ডরা যদি আমাদের থেকে এই সুবিধাটা পায়, তাদেরও কিন্তু বেশ ভালো লাগে, তারা তাদের প্রয়োজনে সেই টাকাটা খরচ করতে পারে। তো এইভাবে কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারি, আমাদের সংসারটা অনেকটা সুন্দর আর সচ্ছলভাবে চলে সারাটা মাস। আসলে এখনকার দিনে যা জিনিসপত্রের দাম দর, তারপরে সংসারে যদি সোর্স অফ ইনকাম একজনের ওপরেই হয়, সেক্ষেত্রে এরকম ছোট ছোট টিপস যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু সংসারের সমস্ত কিছুই ভালোভাবে হয়ে যায়, সুস্থভাবে হয়ে যায়। তারপরে তো রয়েছে বাচ্চা কাচ্চার পড়াশুনো, নিজেদেরও তো কম বেশি সবারই সকাল্লাদ থাকে। তো সব কিছুর জন্যে কিন্তু অবশ্যই করে আমাদের ছোট ছোট টিপসগুলো ফলো করতে হবে। যদিও বা আমার চ্যানেলে অনেক আমার থেকে বড় দিদিরা রয়েছে যাদের এইসব ব্যাপারে জ্ঞান অনেক বেশি, যারা অনেক বছর ধরে সংসার করছো, তাদের কাছে হয়তো এগুলো কিছুই না, তারা এগুলো জানো। তবুও আমার এই ছোট্ট সংসারটা আমি যেভাবে চালাই, সংসারের নানা খরচের থেকে আমি যেভাবে ছোট ছোট করে সাশ্রয় করার চেষ্টা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এছাড়া আর কিছু নয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে মশলাপাতিগুলো ঢেলে নিচ্ছি। এদিকে গুঁড়ো মশলাগুলো আর আমি নতুনভাবে কিছুই কাটিনি, কারণ সমস্ত মশলাই অনেকটা অনেকটা ছিল। তো শেষ হওয়ার আগের দিকে আবার ওগুলো বার করে ঢেলে নেব। আর তার সাথে কিন্তু আমি যা যা গোটা মশলা যেগুলো আমার বিশেষ করে খালি হয়ে গেছিলো, সেগুলোকে আমি এখন ভরে নিচ্ছি। আসলে দেখবে ঘরে যদি এইরকম মানে জিনিসপত্র ভরা সংসার থাকে, দেখতেও না ভীষণ ভালো লাগে, মনে হয় মা লক্ষ্মী সত্যিই আশীর্বাদটা আমার মাথার ওপর রয়েছে, যার জন্য চারিদিক ভরা ভরা। আর মাসের শেষ দিকটা না এত বাজে লাগে দেখতে, মনে হচ্ছে সব যেন খালি খালি হয়ে রয়েছে। তো ওই সময়টা সত্যিই ভীষণ বাজে লাগে। তবে এই যে জিনিসপত্র ভরা থাকলো মানে আমার সংসারটা পুরো ভরা রয়েছে। তাহলে চলো আজকে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। মাই ভিলেজ লাইফ, আয়েশা, রাজা বাবু, রিয়া সিনা, মৌ লাইফস্টাইল, রত্না খানম, স্মাইলি দীপা, সুমা গাঙ্গুলি, রিয়া অধিকারী, মিলন সাথী মল্লিক, রাজিয়া খান, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকে। আর এই যে সেলফটা দেখছো, এটা না বেশ কিছুদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো এটা আর না কোনোভাবেই আমার লাগানো হয়ে উঠছিল না, কারণ এইখানে কোনো রকম স্পেস ছিল না লাগানোর। মানে ওই যে ড্রিল করতে হবে, তারপরে ওখানটায় পেরেক লাগিয়ে জিনিসটা লাগাতে হবে। তবুও আজকে ড্রিল পাইনি, আমার হাজব্যান্ড অ্যাডজাস্ট করে ওটা লাগিয়ে দিল। তো ওইখানে আমি সমস্ত কন্টেনারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর এরকমভাবে ছোট ছোট জিনিস দিয়ে আমি কিন্তু আমার এই ছোট্ট ভাঙাচোরা রান্নাঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর তার সাথে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এখন দেখো একে একে মশলার কৌটোগুলো সমস্তটাই গুছিয়ে নিচ্ছি। মানে বললাম না, রান্নাঘরের প্রতিটা কোণা আমার কিন্তু অনেকটা ভালোবাসা আর অনেকটা পরিশ্রম দিয়েই গড়া বলতে পারো।
আর আমি মনে করি আমি একা নয়, আমার মতন প্রতিটা মেয়েরই কিন্তু রান্নাঘর হচ্ছে একটা ইমোশনের জায়গা। তো এই জায়গাটাকে যতটা সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় আমাদের সামর্থ্য অনুযায়ী সেইভাবেই আমরা রাখার চেষ্টা করি। আর এই দেখো এরপরে এক একটা জিনিস সব কিছু গুছিয়ে রাখছি। আর যেই বাটিগুলোর মধ্যে আমি মশলাগুলো ঢেলে রেখেছিলাম সেগুলোকেও ভালো করে মেজে নিয়েছি আর এখন সুন্দরভাবে সাজিয়ে রাখছি। আর এই জায়গাটায় না আমি আমার এই যে ডিনার সেটগুলোকে মানে কাঁচের যে ধরনের বাসনগুলো হয় সেগুলোকে এই জায়গাটায় সাজিয়ে রাখি। তো সেরকমভাবে আমার বাড়িতে কোনো আলমারি বা কিছু নেই যেখানে এই জিনিসগুলো সাজিয়ে রাখবো, তবুও আমি এই জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি শুধু কাঁচের জিনিস রাখতে। আর এই যে রান্নাঘরটাকে আরও সুন্দর করে সাজাতে আমাকে দুষ্টু কয়েকটা ডিআইওয়াই বানিয়ে দিয়েছে, তো সেটা দিয়ে রান্নাঘরটাকে আরও একটু সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তাহলে চলো বন্ধুরা আমার রান্নাঘরটাকে পুরো ঘুরিয়ে তোমাদের দেখায় কেমন লাগলো আমার রান্নাঘরটা। সবাইকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আসলে ঘরবাড়ি যেমনই হোক না কেন, আমরা যদি নিজের পরিশ্রম, ভালোবাসা, বুদ্ধি দিয়ে এগুলোকে একটু সাজাতে পারি তাহলেই কিন্তু ভাঙাচোরাটা আর মনে হয় না। মনে হয় এটাই কিন্তু আমাদের কাছে মন্দিরের সমান। তো রান্নাঘরটাকে তো আমি সেটাই মনে করি। আর আমার মনে হয় আমার বাড়ির সবথেকে সুন্দর জায়গা হচ্ছে রান্নাঘর। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা আমার পাশে থেকো।